ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সিগারেট স্মোকিং and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোন রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। একাদশীর চাঁদ নিজের আলো গঙ্গার জলে ছড়িয়ে দিয়েছে। গঙ্গার ঢেউ সেই আলোকে আরো ছড়িয়ে দিয়েছে তার দুই পাশে। ঢেউয়ের পারে লেগে ঠিকরে যাওয়ার শব্দ আসছে কানে। সেদিকে মুক্ত হয়ে তাকিয়েছিলেন একটি লোক। তার আশপাশে এখন প্রায় 10 জন নতুন লোক। 4 দিন পরে লক্ষ্মী পূজাতেও কার ঘরে কি নাড়ু বানাবে, কার ঈদে কার বাড়ির সেমাই হবে, এই আলোচনা এখন তুঙ্গে। ক্রমে রাত বাড়ল। যে গল্প বলছিল হঠাৎ সে থেমে গেল। তারপরে আচমকা গলা চড়িয়ে বলল, কাসেম ভাই, তাম্বাকু লাও। কিন্তু সেই পুরুষ কণ্ঠকে ছাপিয়ে দিকবিদিক কেঁপে উঠল একটি নারী কণ্ঠের প্রবল হুঙ্কারে। তবে রে শয়তান, তবে রে শয়তান। কাশিমবাজারের এত কাছেই এমন একটা নিরিবিলি জায়গা সস্তায় কিনতে পেরে ভারী খুশি হয়েছিল মাধব বণিক। বিগত কয়েক বছরে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। হাতে কাঁচা টাকা থাকলে যেমন উপরওয়ালাদের সাথে দোস্তিও রাখা যায়, ব্যবসায় মূলধনেরও অভাব হয় না, আবার উল্টো দিকে তেমনই লুটতরাজের ভয়ও আছে। কারণ সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। বাংলার বাইরের লুঠেরা, ভেতরের লুঠেরা, বাঙালির প্রাণ এখন ওষ্ঠাগত। মাধব একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই এক সময় ছিল যখন বঙ্গভূমে নাকি 1 টাকায় 14 মণ চাল হতো। বাংলার লোকে খেয়ে ছড়িয়ে কুলোতে পারত না। তারপর সব আস্তে আস্তে শেষ। আক্রমণে খিলজি, লোদি, মুঘল এরা দেশটাকে শেষ করে দিল। এখন তো মুঘলদেরও জৌলুস প্রতিপত্তি পড়তির দিকে। বছর 20 আগে নাদির শাহ দেশটা শেষ করে দিয়ে গেল। মাধব ভাবে, আবার কি নতুন কোনো বিদেশি শক্তি ভারত দখল করবে? মাধবের মাথায় একটা বুদ্ধি খেলছিল কদিন ধরে, কিছু কাঁচা টাকা দিয়ে একটা বাড়ি করার। কারণ আবার আক্রমণ হবার সম্ভাবনা হলে প্রথমে কাশিমবাজারেই হবার সুযোগ অধিকতর। ওদিকে আবার বেশি দূরে গেলে সাময়িক নিরাপত্তা হতে পারে, কিন্তু কিছু সংবাদই পাওয়া যাবে না। উপরন্তু ব্যবসার ক্ষতি। তাই সে শহর কাশিমবাজার থেকে কাছেই বাড়ি বানাচ্ছে, যাতে কিছু গোলমাল হলে তার খবর পেতে দেরি না হয়। তার পরিকল্পনা অনুযায়ী বাড়ির নিচ থেকে একটা গোপন সুড়ঙ্গ পথ থাকবে ভাগীরথী নদীর ধার পর্যন্ত। সেখানে একটা পুরনো কুঠি বাড়ি মতো আছে, ভাঙাচোরা অবস্থায়। সেটা যে কার কে জানে। সুড়ঙ্গ পথ সোজা সেটার ভেতরে গিয়ে ফেলবে। কুঠি বাড়িটার একটা সুবিধা হলো সেটার এমনই দুর্দশা যে বাইরের থেকে বাড়ির ভেতরে কাউকে দেখা যাবে না। কুঠির পাশে ঝোপের আড়ালে লুকোনো আছে নৌকা, যাতে করে এক্ষুনিও যদি কিছু বিপদ হয় তবে কুঠিতে পৌঁছে চারপাশ দেখে সুযোগ বুঝে নদীপথে পালানো সুবিধা হবে। আর এই বাড়ি তৈরির কাজের ভার দিয়েছে তার বন্ধু স্থপতি শশীভূষণকে। শশীভূষণ আর মাধব দুজনেই আবার থাকেও কাশিমবাজারে। মাধবের নিজস্ব কাপড় তৈরির কারখানা আছে। এখন সেই ব্যবসা আরো বাড়াবার ধান্দা করছে। এখান থেকে বহু দূরে ফিরিঙ্গিরা একটা শহর তৈরি করছে, নাম কলকাতা। সেখানে সুতানুটিতে গঙ্গার ধারে বিশাল কাপড়ের হাট বসবে। তারই জন্য শেঠদের কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে। মাধব যথেষ্ট বাস্তব বুদ্ধি রাখে, না হলে 10 বছরের সম্পত্তি এতটা বাড়াতে পারত না।
শেঠদের সাথে হাত মেলালে সেও যে সেখানে লাভের বিলক্ষণ মুখ দেখবে তা ভালোই বুঝেছে। আর এর জন্য আমির ওমরাদের হাত রাখলে সুবিধা বই কি, তাই নতুন বাড়িতে এনে তাদের ভোজ দেবে। শশীভূষণের সাথে হাঁটতে হাঁটতে সেই কথাই ভাবছিল মাধব। এই বাড়ি তাকে ব্যবসা আর নিরাপত্তা দুইয়েরই সুবিধা করে দেবে। শশীভূষণ ওদিকে তাকে বোঝাচ্ছে, দেখো মাধব, আমার মনে হয় তুমি সেই কুঠির সংস্কার করেই নাও। মালিকানা খুঁজে না পেলে নিজে কিনে নিও, কারণ যদি কখনো বাড়ির মহিলাদের নিয়ে পালাতে হয় তো তাদের থাকার জন্য এর প্রয়োজন পড়বেই। শশীভূষণের কথায় চিন্তার রেশ কেটে গেল। আজকেও তারা বাড়ির কাজ দেখতেই এসেছে। মজুররা সকাল থেকে কাজ করছে। একতলার দেওয়াল ওঠা শুরু হলেই তার আড়ালে সুড়ঙ্গ তৈরি হবে। তার জন্য ভালোভাবে খুঁড়ে রাখতে হবে আগে থেকে। শশীভূষণ হঠাৎ মজুরদের ধমক দেওয়া শুরু করলো, কারণ তার চোখে পড়েছে যে তারা মাটি খোঁড়া বন্ধ করে কি যেন দেখছে। মাধব পাশ থেকে গলা বাড়িয়ে দেখল কোদাল মাটির উপরে রেখে 5 হাত নিচু করে কাটা গভীর মাটিতে তারা এক জায়গায় জড়ো হয়েছে। তাদের দৃষ্টি সামনের দিকে। বিচক্ষণ মাধব বুঝে নিল বিষয়টা গুরুতরই হবে, কারণ মজুররা যখন শুনেও শুনছে না শশীর কথা, সে মাথা ঘুরিয়ে তাকে বলল, বিষয়টা গোলমেলে লাগছে শশী, একটিবার নিচে চলো তো। মাটিতে সিঁড়ি মতো কাটা আছে, সেখান দিয়ে দ্রুত তারা নিচে নেমে এলো। মজুরদের কাছে গিয়ে দেখল তারা কেমন যেন ভয়ের তো মুখে তাকালো তাদের দিকে। তারপর তারা যে জায়গাটা ঘিরে রেখেছে সেখানে দেখতে গিয়ে তাদের মুখও শুকিয়ে গেল, কারণ জমি খুঁড়ে উদ্ধার হয়েছে কয়েকটা লাশ। বলা ভালো বিকৃত লাশ। তাদের গায়ে পরিদেহ জামার অংশ এখনো টিকে আছে, আর কিছু কিছু জায়গায় ভেতরের কঙ্কাল বেরিয়ে পড়েছে। ভয় পাওয়ারই কথা। স্থানীয় কোতোয়াল খবর পেলে নাস্তানাবুদ করে ছাড়বে। মাধবের না হয় উপর মহলে হাত আছে, কিন্তু এই গরিব মজুরদের তা নেই। তারা কোতোয়ালকে জমের মতন ভয় পায়। এতগুলো লাশ! শশীর গলায় উৎকণ্ঠা প্রকাশ পেল। মাধব কিন্তু ভাবছিল অন্য কথা। গলা নামিয়ে শশীকে বলল, শশী, আধগলা লাশগুলোর মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, দেখেছ? কেমন ভাঁজ করে রাখা, আবার এদের গায়ে জামা কাপড়ের অংশ এখনো আছে। আশ্চর্য, মাংস গলে গেছে, এদিকে জামা কাপড় পুরো নষ্ট হয়নি। তার মানে খুব বেশি দিনের পুরনো লাশ নয়, বলো? শশীভূষণ মাথা নাড়ল। আসলে মাধব, আমার মাথায় একটা অন্য চিন্তা আসছে। চিন্তার বিষয় হলো যে সবকটা মৃতদেহ তো একসাথে একই জায়গায় আসতে পারে না। কেউ বা কারা এদের খুন করেছে এবং পুঁতে দিয়েছে, কিন্তু কিন্তু তারা কে বা কারা? এই কোনো ঠ্যাঙাড়ে না তো? কিন্তু নবাব আলীবর্দী খান এলাকার সুরক্ষার বিষয়ে ভারী সচেতন। কারোর বাপের সাধ্যি নেই এই জায়গায় এসব করে। তবে সব থেকে বড় কথা হলো, ঠ্যাঙাড়ে বা ডাকাতরা লাশ কিন্তু পুঁতে দেয় না, আর এত নিখুঁতভাবে তার উপরে মাটি চাপাও দেয় না। তবে শশীভূষণকে মজুরদের থেকে দূরে নিয়ে গেল মাধব। তারপর মজুররা শুনতে না পায় এমন করে বলল, শশী, বিষয়টা আমি ঠিক ভালো বুঝছি না, বুঝলে? নবাবের কানের কথা যাওয়া উচিত। শশীভূষণ একটু ঘাবড়ে গেল, বলল, এই খামোকা ঝামেলা করে লাভ আছে? লাশগুলো নদীতে ফেলে দিলেই তো হলো। মাথা নেড়ে মাধব বলল, তাহা হবে না। এটা সামান্য হত্যাকাণ্ড না। লাশের বহর দেখে আমি নিশ্চিত যে 7টা লোককে একই সাথে মারা হয়েছে এবং একই সাথে কবর দেওয়া হয়েছে। তার মানে একটা দল, যারা সংখ্যায় 7-এর বেশি, এরাই এ কাজ করেছে। কথা হলো শশী, এতগুলো লোকের হত্যা হলো, কেউ জানতে পারল না। তবে এই চোরাগোপ্তা দলটা কি এখনো ঘুরছে? শশী, তাই যদি হয় তো তোমার আমার নিরাপত্তার কি হবে ভেবে দেখেছ? ভারী দুশ্চিন্তার বিষয়। ভাদ্র মাসের শেষের দিকে তাপমাত্রাতেও শশীর দেহে যেন কাঁটা দিল। একটু নির্জন এলাকা বাঁচতে গিয়ে ভুল হলো না তো? সে মাধবকে জিজ্ঞাসা করল, তা এখানে আর বাড়ি বানাবে কি?
অনেক খরচ হয়ে গেছে শশী, এখন পেছাবো না। তাছাড়া এই জায়গাটা এমনি এমনি বাঁচিনি। এখান থেকে কাশিম বাজারের খবর আসবে, ওদিকে বিপদ হলে ভাগীরথী পর্যন্ত পালানো সহজ। তবে কি জানো, এখন দলটা এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। আগে কোতোয়ালিতে বলে নিরাপত্তার ব্যবস্থা করি। ওদের বলে দিতে হবে যাতে এই মজুরদের কিছু না বলে, লাশগুলো তারাই নিয়ে যাবে। তারপর মজুরদের উদ্দেশ্য করে বলল, তোমার কাজ চালাও, চিন্তা নেই, আমি সামলে নেব। নিজের খাস কামরাতে একা বসেছিলেন মানুষটি। মাথায় অনেক দুশ্চিন্তা, আর সব থেকে বড় দুশ্চিন্তা হলো তার নাতি সিরাজউদ্দৌলা। মানুষটি এক মনে বিড়বিড় করছিলেন, সিরাজ আমার মতো বুদ্ধিমান নয়। ইয়ার দোষদের পাল্লায় পড়ে শরাবে আসক্ত হয়েছে এরই মধ্যে। আমার পরে সে কি বাংলার মসনদ সামলাতে পারবে? ইয়া খোদা! তার উপর সিরাজের বড় ভাই ইকরামউদ্দৌলাকে আমার মেয়ে খাসেটি যে দত্তক নিয়েছে, সেও তো এক বিমারিতে ভুগছে। বাঁচবে তো ছেলেটা? কারণ ইকরামের কিছু হলে ওর বাবা তো পাগলের মতো হয়ে যাবে। আর খাসেটি খুশদিল হয়ে তার ব্যভিচার চালাবে। সেটা নবাব মহল তো বটেই, বাংলার ভবিষ্যতেও প্রচন্ড কুপ্রভাব ফেলবে। জাহাপনা। নবাব মুখ তুলে তাকালেন। জৈনুদ্দিন, একাধারে তার ভাতিজা এবং সিরাজের বাবা। বলো জৈন। বলছি, কিন্তু তার আগে বলি, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? জৈন, চিন্তার কারণ আছে বই কি। ঈশান কোণে সিঁদুরে মেঘের মতো দেখা দিয়েছে সেই পুরনো ভয়টা। কোন ভয় জাহাপনা? বর্গি। জৈনুদ্দিন ঢোক গিললেন। তার চোখের সামনে ঘটনাগুলি আবার ভেসে উঠল। এই কয়েক বছরে বেশ কয়েকবার এই বর্গি দস্যুরা বাংলাতেও হামলা চালালো। সেই যখন ছত্রপতি শিবাজী হিন্দু সাম্রাজ্য স্থাপনের জন্য অন্যান্য রাজ্যগুলিকে অনুরোধ করেছিলেন খাজনার 1/4 বা চৌথ কর হিসেবে দিতে, তখন অনেক রাজ্যই মারাঠা বীরের আহ্বানে সাড়া দিল। বর্গিরা এই কর আদায় করত। এই বর্গিদের নেতাই হল ভাস্কর পণ্ডিত। কিন্তু ভাস্কর শিবাজীর মতন মহান ছিল না। সে ছিল নীচ, কুটিল, লম্পট চরিত্রের লোক। তার নেতৃত্বে বর্গিরা শুধু খাজনা নিয়েই ক্ষান্ত দেয়নি, সাথে চালালো নির্বিচারের দেদার লুটতরাজ। আলীবর্দী খান ভাস্করের বিরুদ্ধে যুদ্ধে নামলেন এবং বুঝলেন ভাস্করকে সরাসরি যুদ্ধে হারানো সহজ না। প্রথমত, এদের ঘোড়সওয়ার বাহিনী বেশ তাড়াতাড়ি পালাতে সক্ষম। তাছাড়া পাহাড়ি অঞ্চলের অধিবাসী মারাঠারা ছোট ছোট দল করে পাহাড়ি যুদ্ধের কৌশল জানে, যেটা সমভূমির যোদ্ধারা পারে না। তখন আলীবর্দী সেনা প্রত্যাহার করে নিলেন। যুদ্ধে জিতে ভাস্কর মহা খুশি। সে ঠিক করল এই আনন্দে বর্ধমানের দাইহাটাতে দুর্গাপুজো করতে হবে। কিন্তু আলীবর্দীর পরিকল্পনা সে ধরতে পারেনি। সেনা প্রত্যাহার একটা সাময়িক ছলনা ছিল মাত্র। পূজার মহাষ্টমীর দিনে যখন ভাস্কর মহাদেবীর আরতিতে ব্যস্ত, নবাব আলীবর্দী খাঁ চোরাগোপ্তা আক্রমণ চালালেন। কিন্তু ভাগ্যের জোরে ভাস্কর বেঁচে গেল, আর নবাব একটুর জন্য সুযোগ ফসকালেন। ভাস্কর পুজো অসমাপ্ত রেখে পালালো। মায়ের পুজোতে বিঘ্ন ঘটানো বাংলা জুড়েই এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। যে বাঙালিদের তিনি ভাস্করের হাত থেকে বাঁচাতে এই কাজ করলেন, তাদের এক অংশ, বিশেষত ব্রাহ্মণ সমাজ, আলীবর্দীর ওপর ক্ষেপে গেল। কিন্তু সাধারণ প্রজা তার নামে ধন্য ধন্য করতে লাগল। ওদিকে ভাস্কর পণ্ডিত চুপ করে থাকার লোক নয়। সে আবার ফিরে এলো মহাকালের মতো করে। বাংলাকে শ্মশান করে ছেড়ে গেল। বাংলার পথের ধারে ধারে এমন একটা পরিবার ছিল না যার সদস্যকে তারা নাক বা কান কেটে রাখেনি, বা ঘর জ্বালিয়ে দেয়নি, বা যুবতী ধর্ষিত হয়নি।
যারা ভাস্করের সমর্থনে ছিল তারা অনুমান করতে পারল দুধ কলা দিয়ে কাল সাপ পোষার পরিণাম কি হয়। ওদিকে আলীবর্দীও স্থির রইলেন না। নাতি সিরাজকে নিয়ে আবার বর্গীদের সাথে যুদ্ধে নামলেন। এবার যুদ্ধে হারল ভাস্কর এবং পালালো। গলায় চিন্তার স্বর ফুটিয়ে নবাব আপন মনে বলে চললেন, জানো জেন, সেইবার যে ভাস্কর পণ্ডিত পালালো, তারপরে আমি আবার নতুন করে ছক কষলাম ভাস্করের বিরুদ্ধে। খুব হিসেব করে দেখলাম কোন কোন জায়গায় ভাস্করের কিছু সূত্র পাওয়া যায়। সেখানে নিজের বাছাই করা লোকগুলোকে পাঠালাম চর হিসেবে। তারা ছড়িয়ে পড়ল তাইহাটা, বিষ্ণুপুর, ত্রিবেণী, পাটনা, উড়িষ্যা ইত্যাদি জায়গাগুলোতে, যেখানে ভাস্করের বিষয়ে কোনো সূত্র পাওয়া যায়। কথা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে কাশেম বাজারের কাছেই জামায়াত হবে, তারপর আসবে। তাহলে একটা পুরো ছবি ধারণা করতে পারবো। এই সব কথাই জৈনুদ্দিন জানেন, কিন্তু নবাব যে অসম্ভব বিচলিত তা বোঝাই যাচ্ছে। না হলে এক কথা আবারও বলতেন না। নবাব নিজের কেদারাতে বসে পড়লেন। তারপর আপন মনে বললেন, কিন্তু সেই 7 জন চোরের কোনো হদিশ পাওয়া গেল না। এবার জৈনুদ্দিন বললেন, একটা গুরুতর খবর এনেছি। মাকমালের গদি জড়ানো কেদারা থেকে উঠে দাঁড়ালেন নবাব। জাফরির মধ্যে দিয়ে পরন্ত বিকেলের আলো আসছে। ওদিকের জানলাটা খোলা হয়নি। তাতে আলো আধারিতে মেহগনি কাঠের পালঙ্কটাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে নবাব বললেন, বলো জেন। উত্তেজিত জৈনুদ্দিন বলল, জাহাপনা মাধব বণিক কোতোয়ালিতে এসেছিল। তার বাড়ি তৈরির সময় জমি খুঁড়তে গিয়ে নাকি কয়েকটা লাশ পাওয়া গেছে। নিষ্পৃহ গলাতে নবাব বললেন, মানে কেউ অনেক আগে খুন করে রেখেছে? এতে উদ্বিগ্ন হচ্ছ কেন? কিন্তু মাধব যা বলেছে তা এত সহজ নয় জাহাপনা। আলীবর্দী অবাক হলেন। কি বলেছে? ওখানে একই সাথে 7টা লাশ রয়েছে এবং মাধবের মতে ওদের খুন করা হয়েছে একই সাথে। ওদের জামা। কথা শেষ হলো না, তার মধ্যেই নবাব যেন চমকে উঠলেন। কথা বললে? 7টা হুজুর। আলীবর্দীর মনে কেমন একটা খটকা লাগতে লাগলো। 7টা লাশ একই সঙ্গে। জৈনুদ্দিনকে বললেন, এক্ষুনি চলো, আমি নিজের চোখে দেখব। পঞ্জিকা থেকে সকাল 8 ঘটিকায় অমৃতযোগে যাত্রা মনস্থ করলেন তর্কালঙ্কার। তার সহধর্মিনী যাবার আগে করজোরে মিনতি করে বললেন, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, একা যাচ্ছেন, পথঘাট মোটে ভালো না। আজকাল নাকি লোকজন কত হারাচ্ছে, শুনেছেন তো? মৃদু হেসে তর্কালঙ্কার বললেন, চিন্তা করো না, মহামায়া দুর্গার সঙ্গে থাকতে ভয় নেই। প্রৌঢ় মানুষটি এগিয়ে গেলেন। তাকে যেতে হবে সেই নাটোরে। স্বয়ং রানী ভবানী তার দর্শনার্থী। বিষয়টা গুরুতর। না হলে বুনো রামনাথ ওরফে রামনাথ তর্কালঙ্কার, যিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের দান নিতে অস্বীকার করেছিলেন, সেই তিনি এত দূর উজিয়ে যাবেন নাটোর। গঙ্গার ঘাটে এসে দাঁড়াতে মাঝে এগিয়ে গেল। পণ্ডিত মশাই, আশীর্বাদ করে নৌকাতে উঠে বসলেন রামনাথ। গঙ্গার বুক চিরে এগিয়ে চলেছে নৌকা। যাত্রী সর্বসাকুল্যে 10 জন। মহারাজ কৃষ্ণচন্দ্র যখন তার নাটোর যাত্রার সংবাদ পেয়ে বিশেষ নৌকার ব্যবস্থা করতে চেয়েছিলেন, রামনাথ বাধা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আর 5 জনের সঙ্গেই যেতে। নিরুপায় কৃষ্ণচন্দ্র শেষ অনুরোধ করলেন, দেখুন, তবে আপনার জন্য রাজবাড়ি ঠিক করা নৌকো আর তাতে একজন দেহরক্ষীকে ছদ্মবেশে পাঠাবো। দেখুন, এবারে অন্তত অনুগ্রহ করে না করবেন না ঠাকুর মশাই।
তর্কালঙ্কার এবার আর আপত্তি করেননি। আসলে এই মানুষটাকেই বুঝে ওঠা দেয়, না হলে যিনি কৃষ্ণচন্দ্রের দানকে প্রত্যাখ্যান করেন তিনি আবার স্বেচ্ছায় নাটোর চললেন। 3 থেকে 4 দিনের নদীপথের ধাক্কা এই প্রৌঢ় বয়সে তিনি কেন নিলেন তাও একটা রহস্য। এমনকি রানীমার জামাতার বাড়ি মুর্শিদাবাদেও দেখা করতে রাজি হননি। মাঝি আর তার সাগরেদ দুজনেই জোয়ান, তাছাড়া আর কেউ জানুক আর না জানুক মাঝি নিজে জানে যে তাকে রাজবাড়ির হুকুম তর্কালঙ্কারকে নিরাপদে নিয়ে যাওয়া এবং আসা। নদী বেয়ে চলল নৌকা। যাত্রাপথে ধীরে ধীরে দৃশ্যপট পাল্টে যায়। কোথাও গঙ্গার তীরে বাচ্চারা জলে ঝাঁপ দিচ্ছে খেলার ছলে, কোথাও বা বহু দূর থেকে আসা স্নানার্থীর দল নদীতে আর ঘাটে ভিড় করে আছে, কোথাও বিকেলে গ্রাম্য বৃদ্ধের দল গঙ্গার ঘাটে বসে সাংসারিক আলোচনাতে ব্যস্ত, কোথাও দেখা যায় নদী তীরে ব্যস্ত কৃষকদের, তারা সেচ খাল কেটে জমিতে জল দিচ্ছে। আবার কোথাও গঙ্গা তীরে গড়ে ওঠা শাঁখারি বা কুমোরদের পাড়া, তারাও ভারী ব্যস্ত, কারণ ভাদ্র মাস শেষ হতে আর 2 দিন বাকি। আর সপ্তাহ 1.5 পরেই উমা সপরিবারে আসবেন। এবারে নির্ঘণ্ট এরকমই পড়েছে। রাজবাড়িগুলিতে ভিড় করবে প্রজাদের দল, 2 বেলা পাত পেরে খাওয়া, দান ধ্যান এবং শেষে বিসর্জন। নৌকা বিভিন্ন ঘাটে থেমে চলতে লাগলো। বিভিন্ন রকমের লোক উঠতে নামতে লাগলো, আর তাদের আলোচনা শুনতে লাগলেন রামনাথ। নৌকাতে বঙ্গভূমির নানা প্রদেশের লোক ওঠে। অনেক না জানা সামাজিক রাজনৈতিক কথা এদের আলোচনাতে ফুটে ওঠে। এবারও তাই হলো। আর যত সেগুলো শুনতে লাগলেন রামনাথ বুঝতে পারলেন তার নৌকাপথে আসার উদ্দেশ্য সফল হচ্ছে। একা যাত্রা করলে এই সংবাদগুলি কখনো জানা যেত না, কিন্তু একই সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাতেও এই ভাদ্র মাসের সকালে তার মুখে আষাঢ়ের মেঘের ছায়া পড়ল। তাহলে যা এতদিনে লোকমুখে তিনি শুনেছেন তা অতিরঞ্জিত নয়। নদীপথে স্থলপথে লোকজনের নিখোঁজ হওয়ার খবর তিনি শুনেছেন, কিন্তু সেটা যে এত সংখ্যাতে তা তিনি আগে জানতেন না। নৌকার লোকেরা যা বলা বলি করছিল তা থেকে তিনি একটা সুস্পষ্ট ধারণা করে নিলেন। শেষবার এরকম বিপদ এসেছিল যখন পর্তুগিজরা বাংলার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যখন তখন হামলা করে শিশুদের তুলে নিয়ে পালিয়ে যেত। তখন শাহজাহান তাদের ধরার অনেক চেষ্টা করেছিলেন, অনেকটা সফল হয়েছিলেন, কিন্তু অরঙ্গজেবের হিন্দু বিদ্বেষের কারণে আজ দিল্লিতে মুঘল সাম্রাজ্য পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মতন ঢুকছে। বাংলার নবাব কোনো মতে সেখানকার সাহায্য পাবেন না বর্গীদের বিরুদ্ধে। ভাস্করের শেষবারের আক্রমণের পরিণতি তর্কালঙ্কারও দেখেছেন খানিক, কিন্তু এইভাবে জলে স্থলে মানুষদের হারিয়ে যাওয়া নিশ্চয়ই অজানা কোনো রোগের প্রাদুর্ভাব নয়। তর্কালঙ্কারের ধারণা কোনো গুপ্ত ঘাতকের কাজ। কিন্তু কারা? এরা নিশ্চয়ই বর্গীরা নয়। তারা আর যাই হোক শবদেহ চুরি করবে না। তবে প্রৌঢ় ভ্রু কুঁচকে ফেললেন। মহামায়ার এই কি খেলা! তাকে এই বয়সে শেষে এই আবর্তে নামালেন, কিন্তু তাকে দিয়ে কিছু উপকার কি হবে? নৌকা যখন মুর্শিদাবাদে চলে এসেছে, নৌকা ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। তর্কালঙ্কার আর তার দেহরক্ষী বিষ্ণু ছাড়া নৌকাতে কোনো যাত্রী নেই। এবারে আর কোনো লোক নৌকা নেবে না। রামনাথের যা জানার ছিল তা জানা হয়ে গেছে। এবারে সিধে নাটোর। কিন্তু হঠাৎই একটা দৃশ্য দূর থেকে চোখে পড়ল রামনাথের। মাঝিকে ডেকে বললেন, একটু থামাও তো। আলিবর্দীর চিন্তার রেশ কেটে গেল দূতের কথায়। তাকে কামরার বাইরে থেকে ভেতরে আসার অনুমতি দিলেন। দূত এসে তাসলিম জানাতেই তিনি জিজ্ঞাসা করলেন, কিছু জানা গেল? না হুজুর, ছেলেটা কেমন ভয়ে কাঁপছে আর খালি। হাত তুলে থামিয়ে দিলেন তাকে। তারপর বললেন, নিয়ে এসো এখানে, আমি নিজে কথা বলবো। দূত মাথা ঝুঁকিয়ে বেরিয়ে গেল। আলিবর্দীর কপালে ভাঁজ পড়ল আবার।
এক পাশে মাধব দাঁড়িয়ে কিছু আদেশের প্রত্যাশা করছে যেন, আর এক পাশে হাকিম মঈনুদ্দিন, ঘরের এক কোণে সেই 7টা লাশ। গন্ধে প্রাণ বেরিয়ে যায় যেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তির কাছে এইসব কিছুই নয়। সেদিকে ফিরে নবাব বললেন, হাকিম সাহেব, কথা মতো 1 মাস আগে এদের আসার কথা ছিল, আমি তাও অপেক্ষা করেছি, কিন্তু কারা কারা এদের মারল? বৃদ্ধ হাকিম মাথা নেড়ে বললেন, একটা হিসেব কিন্তু মিলছে না জাহাপানা। 1 মাসের মধ্যে কি একটা মৃতদেহের কঙ্কাল এতটুকুও বেরিয়ে আসে? নবাব ফিরে তাকালেন। আপনি কি বলতে চান? জাহাপানা, লাশ পচতে সময় নেয়, তবে যদি আগে ওই মাটিতে কোনো লাশ থেকে থাকে তবে সে মাটির খাসিয়াত পাল্টে যায়। যেমন ধরুন, যে জমিতে পোকামাকড় বেশি থাকে তার ফলন বেশি হয়, ঠিক সেইভাবে হয়তো ওই মাটিতে এত তাড়াতাড়ি লাশ পচতে পেরেছে। আলীবর্দী অবাক হয়ে হাকিমের মুখের দিকে তাকিয়ে রইলেন। হাকিম মাথা নেড়ে আবার বললেন, হ্যাঁ জাহাপনা, আমার মনে হয় ওই মাটিতে খুঁজলে কাছাকাছি আরো লাশ পাওয়া যেতে পারে, হয়তোবা সেগুলো কঙ্কালই হয়ে গেছে। আলীবর্দীর মুখটা হঠাৎ করে খুব গম্ভীর হয়ে গেল। এই লাশগুলো যে তার গুপ্তচরদের, সেটা আর কেউ না বুঝলে তিনিই বুঝবেন। তাদের পোশাক আর যেটুকু দেহ এখনো অবিকৃত আছে সেটুকু দেখেই তিনি বুঝলেন মাধব প্রমাদ গুনল, কারণ সে বুঝতে পারল এই মামলা অন্যদিকে মোড় নিচ্ছে। কারণ যদি খুঁড়াখুঁড়ি আরম্ভ হয় তাহলে তার পক্ষে ওই বাড়ি তৈরি করা অসম্ভব হয়ে পড়বে। হাত জোর করে নবাবের উদ্দেশ্যে বলল, হুজুর, এই লাশ খোঁজার জন্য আমার বাড়ি তৈরি ব্যাহত হবে না তো? তা তো হবেই মাধব। আমি বুঝতে পারছি না কে বা কারা এর পেছনে আছে। হাকিমের কথা সত্য হলে। ততক্ষণে ছেলেটাকে এনে হাজির করানো হয়েছে। তাতেই নবাবের কথার রেশ কেটে গেল। তিনি দেখলেন ছেলেটা ভয় ঠক ঠক করে কাঁপছে। স্বাভাবিক, লোকে সেনাদের পেয়াদাদের যা ভয় করে সেখানে তাদেরও সর্বেসর্বা স্বয়ং বাংলা বিহারের নবাবের সামনে একটা সাধারণ বাচ্চা ভয় পাবেই। আলীবর্দী হাঁটু গেড়ে বসলেন তার সামনে। তারপর খুব মোলায়েম গলায় বললেন, ভয় কি? ভয় কি বাবা? এ তো তোমার নিজের ঘর, আর আমিও তো তোমার বন্ধু। বলো, তোমার একদম ভয় নেই? নবাবের কথায় মুহূর্তে কাজ হলো। বাচ্চাটা কেমন ঠান্ডা হয়ে গেল। তার চোখে মুখে সহজেই একটা নিশ্চিন্ত ভাব ফুটে উঠল। আসলে কোতোয়াল অনেক খোঁজ চালিয়েছে এই কদিন। শেষে জানতে পেরেছিল যে এই বাচ্চাটাই নাকি সেদিন দূর থেকে কিছু একটা দেখেছিল যখন এই 7টা লোক খুন হয়েছিল। যেহেতু বাচ্চাটা সব কিছু জানে, তাই এই কোনো মতে ঘাবড়ে গেলে মন খুলে সব বলতে পারবে না। আসল কথাটাই আর জানা যাবে না। নবাব জিজ্ঞাসা করলেন, একটু বলবে বাবা, কি দেখেছিলে সেদিন? বাচ্চাটা এবার সাহস করে বলতে শুরু করলো, আসলে বকুলদের গাছের পেয়ারাগুলো সেদিন সকালে পাড়তে গেছিলাম তো, তাই বকুলের বাবা লাঠি দিয়ে মারতে এসেছিল। আমার তো খুব সাহস, তাই আমি চুপি চুপি কাউকে না জানিয়ে রাতের বেলা গেছিলাম পেয়ারা পাড়তে। তারপর যখন আলো দেখলাম তখন একটু এগিয়ে দেখি কি ওই কয়েকটা লোক বসে এক জায়গায় গল্প করছে। আমি তো ওদের এড়িয়ে যাচ্ছিলাম, আমাকে দেখতে পাইনি, গাছের পিছনে ছিলাম তো। তারপরে দেখলাম কয়েকটা লোক গিয়ে বসা লোকগুলোর পিছনে দাঁড়ালো। তারপর একটা লোক কি একটা অদ্ভুত কথা বলল। তারপরে ওই পিছনে দাঁড়ানো লোকগুলো কি একটা পার করে লোকগুলোর গলায় পরিয়ে দিল। মশালের আলোতে বুঝতে পারিনি, হলদে তোরই মনে হলো। ওরা যখন ছটফট করছে, পিছনের লোকগুলো হাঁটু দিয়ে পিঠে চাপ দিল। তারপরে দেখি লোকগুলো কেমন ভাবে পড়ে গেল, ওদের মেরে ফেললো। আমাদের
শিউলি ওভাবে গলায় দড়ি দিয়েছিল, তাই জানি ওভাবে মরে যায়। আলীবর্দী প্রচন্ড উত্তেজনা অনুভব করলেন। অন্যমনস্কভাবে জিজ্ঞাসা করলেন, তারপরে? আমি ভয়ে নড়তে পারছিলাম না। আমাকে তখনও দেখতে পাইনি। দেখলাম একজন ওদের জামা কাপড় খুঁজে কি সব যেন নিয়ে নিল, আরেকজন একটা কোদাল বের করে খুব তাড়াতাড়ি মাটি খুঁড়ল। আমার বাবাও অত তাড়াতাড়ি পারে না। তারপরে ওই মরা লোকগুলোকে গর্তে ফেলে মাটি চাপা দিল। তারপরে মাটির ওপরে ওরা রান্না বসালো। আলীবর্দীর কান মাথা গরম হয়ে উঠল। কোন হেরোয়ানেরা? এদের ধরতে পারলে নিজের হাতে মাথা কাটবেন। আবার জিজ্ঞাসা করলেন, তুমি ওদের দেখলে চিনতে পারবে? দিকে মাথা নাড়ল, পারবে না। আলীবর্দী একটু হতাশ হলেন এতে। তারপর আবার জিজ্ঞাসা করলেন, ওরা কি পরেছিল? এমনি পতুয়া আর ধুতি। আচ্ছা, ওই যে বললে একটা অদ্ভুত কথা বলেছিল, তুমি তুমি বলতে পারবে কি সেটা? ছেলেটা একটু ভাবল, তারপর বলল, মনে পড়েছে, বলেছিল তম্বাকু লাও। ঘাটে নেমে তর্কালঙ্কার দেখতে পেলেন। জটলাটা নৌকা থেকে তিনি যতটা দেখেছিলেন তা হলো কয়েকজন মানুষ মাটি কোপাচ্ছে আর কয়েকজন মন দিয়ে সেগুলো দেখছে। সেই দ্বিতীয় কয়েকজনের মধ্যে 2-3 জনের বেশভূষাতে নবাবী কর্মচারীর ছাপ। প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিন্তু নবাবের কর্মচারীদের তত্ত্বাবধানে মাটি খোঁড়ার মধ্যে একটা রহস্যজনক কিছু পেলেন রামনাথ। কাছে এসে দেখলেন মাটি কাটা শ্রমিক নবাবের লোক ছাড়াও আরো 2 জন লোক হতাশ মুখে তাকিয়ে। রামনাথ অনুমান করলেন হয়তো এদের 2 জনের কারুর হবে জমিটা। আর একটু দূরে ভিড় করে অগন্তি উৎসাহী গ্রাম্য চোখের দৃষ্টি। নবাবের কর্মচারীদের ভয় তারা কাছে আসছে না। রামনাথ একটু গলা খাঁকারি দিয়ে বললেন, নমস্কার। কর্মচারীরা ঘুরে দেখল না, কিন্তু বাকি লোক 2 জন ঘুরল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে প্রতি নমস্কার করে বলল, আপনার পরিচয়? আমি একজন ব্রাহ্মণ, নিবাস নদিয়া। নাম? রামনাথ তর্কালঙ্কার। সবাই আমাকে বুনো রামনাথ বলেই চেনে। লোকটির চোখে মুখে আচম্বিতে কেমন বিস্ময় ফুটে উঠল। সাষ্টাঙ্গে নমস্কার করে বলল, আপনার নাম আমি কত শুনেছি, আজ দর্শন পেয়ে জীবন আমার ধন্য হয়ে গেল। তারপর উঠে বলল, আমি মাধব বণিক। ইনি আমার বন্ধু শশীভূষণ। তর্কালঙ্কার তার মাথায় হাত রেখে স্বস্তি বাচন করলেন। এবারে নবাবের কর্মচারীরা ঘুরল। মাধবের আচরণে বুঝেছে যে ইনি কোনো গুণী মানুষ, আর নবাব গুণীর কদর করেন খুব। তারাও তসলিম জানালো। বৃদ্ধ তাদেরকেও স্মিত মুখে আশীর্বাদ দিলেন। তারপর মাধবকে বললেন, বলতে পারো এখানে কি হয়েছে? মাধব পুরোটাই বলল। তার বলতে দ্বিধা নেই, কারণ সে নবাবের পরিচিত এবং বলছেও এক মহান মানুষের সামনে। রামনাথ ভ্রু কুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, তম্বাকু লাও, এটা তার মানে সংকেত বাক্য। হ্যাঁ ব্রাহ্মণদের, নবাব ওদের হাতে পেলে একেবারে নিজের হাতে গলা কাটবেন। এদের জন্য আমার নিজের বাড়ি জমি তো গেলই, এই আশেপাশে আরো কত জমি কাটা হচ্ছে। রামনাথ বুঝলেন মাধবের বেশি দুঃখ হচ্ছে নিজের জমির জন্য, কিন্তু একে বোঝাতে হবে পরিস্থিতি। সম্ভবত এই ওয়াকিবহল নয় বাংলার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে। দেখো মাধব, তোমার জমিতে কাজ 2 দিন পরেই শুরু হবে না হয়, কিন্তু ভাবো তো তাদের কথা যারা নিজেদের আত্মীয় খুইয়েছে এক অজ্ঞাত আততায়ীর হাতে। তাদের কথা ভেবে একটু না হয় চুপচাপ থাকলে। মাধব একটু অপ্রস্তুত হল। রামনাথের সামনে তার মর্যাদা খাটো হচ্ছে দেখে সে তক্ষুনি বলে উঠল, জানেন দেব, এই যে মেয়েটাকে দেখছেন না, আমার মনে হয় এরও কেউ মারা গেছে।
এই এদেরই হাতে। জানেন, একে আমি নিজের কাছে রেখেছি। এতক্ষণে রামনাথ মুখ ঘুরিয়ে দেখলেন পাশে একটা বাচ্চা মেয়ে বসে একটা পাথরের ওপরে। একে এতক্ষণ লক্ষ্য করেননি। মেয়েটা 8 কি 10 বছরের হবে, কিন্তু গৌরীদানের চিহ্ন নেই দেহে। মুখটা দেখে তর্কালঙ্কারের পিতৃস্নেহ যেন উথলে উঠল। কি সুন্দর পান পাতার মতো মুখ, টানা চোখ, গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। তর্কালঙ্কার মুক্ত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কে এ? আগে এখানে কেউ জানে না। আজ সকালে দেখি ওখানে বসে বসে কাঁদছে। জিজ্ঞাসা করে জানলাম ওর নাকি কেউ নেই। কোথা থেকে এলো তাও বলতে পারছে না। রামনাথ হাত নেড়ে ডাকলেন মেয়েটাকে। সে আসতে সস্নেহে তার চিবুক ধরে জিজ্ঞাসা করলেন, নাম কি মা? বসন্তের কোকিলের মতো মিষ্টি সুরে মেয়েটা উত্তর দিল, আমার নাম গৌরী। গৌরী। ভারী সাধারণ নাম, তবে এ মেয়ের এই নামে উপযুক্ত। মেয়েটা আবার জিজ্ঞাসা করল, আমি তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবে? রামনাথ দোটানায় বললেন, নিয়ে কোথায় যাবেন? কিন্তু চারপাশে যেরকম পরিস্থিতি, মেয়েটার কিছু হলে মাধবী বা কদিন রাখবে ওকে? সেরকম হলে নাটোরের রানীকেই অনুরোধ করবেন। তার মতন দয়াময়ী মহিলা নিশ্চয়ই তার আবেদন রাখবেন। মেয়েটা এগিয়ে এসে তার হাত ধরল। কচি নরম হাত, প্রৌঢ় হৃদয় আবার পিতৃস্নেহে উদ্বেল হয়ে উঠল। নৌকাতে ওঠার আগে তর্কালঙ্কার লক্ষ্য করলেন মেয়েটার হাতে পদ্ম আঁকা। তর্কালঙ্কারের মুখ গম্ভীর হয়ে গেল। সাধারণ ঘরে বাবা মেয়েরা তাদের মেয়ের হাতে এসব আঁকাবে না কখনো। এই মেয়েটা কি তবে কি চুরি করে আনা কেউ? তার উপরে এখনো অবিবাহিতা, নাকি একে নিজেই সেই দলের যারা খুন করার আগে বলে তাম্বাকুলাও? আর হঠাৎ করে তার সাথেই বা যেতে চাইছে কেন? নিজের বাড়ি কত দূরে তাও বলতে পারছে না। আরো বড় কথা, মাধবকে এই মাটি খুঁড়বার জায়গায় খুঁজে পেল। একরাশ প্রশ্ন রামনাথের মাথায় ভিড় করে এলো। তবু তিনি ঠিক করলেন একে নজরে রাখতে হবে। খানিক পরে নৌকা ছেড়ে দিল। নৌকার খোলে বসা চিন্তিত রামনাথ লক্ষ্য করেননি আরেকটা নৌকাও তাদের পেছনে প্রায় যোজন খানিক দূরে রয়েছে, সম্ভবত অনুসরণ করছে। কিন্তু গঙ্গায় আরো নৌকা থাকে। তাদের মাঝখানে একটা বিশেষ নৌকাকে আলাদা করে চেনা সম্ভব ছিল না। নাটোরের রাজবাড়ির সদর দুয়ারেই রানী দাঁড়িয়েছিলেন তর্কালঙ্কারকে স্বাগত জানাতে। যথাবিহিত ব্রাহ্মণের অভ্যর্থনা করে তাকে নিয়ে গেলেন ভেতরে। যাবতীয় কৃত্য, দ্বীপ্রাহরিক আহার আদি শেষ হলে রানীমা আর তর্কালঙ্কার আলোচনাতে বসলেন। মেয়েটিকে ইতিমধ্যে রানীর কাছে দিয়েছেন। তিনি তাকে অন্য একটি ঘরও বরাদ্দ করেছেন। দাসদাসীদের কেউ একজন তাকে দেখবে আপাতত। রানী চিন্তিত গলাতে বললেন, আসলে ঠাকুর, আপনার পাণ্ডিত্যের এবং মহানুভবতার কথা কে না জানে। আমার মনে হয়েছিল আমাকে সঠিক পরামর্শ দেওয়ার লোক চৈতন্য মহাপ্রভু কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্মভূমিতেই পাব। নদিয়ায় পণ্ডিতের তো অভাব নেই, কিন্তু আপনি তো শুধু পাণ্ডিত্য না, সব দিক থেকেই অনন্য। আমি মনে করেছিলাম আপনার কাছে স্বয়ং যাব, কিন্তু বাধা দিয়ে রামনাথ বললেন, মা, আপনি যখন বার্তা পাঠিয়েছিলেন তখন অনুমান করেছিলাম এমন গুরুত্বপূর্ণ কিছু যা জীবনের সঙ্গে জড়িত। শাস্ত্রের বিষয়ে জিজ্ঞাসা হলে আপনার লেখাতে আমি উদ্বেগে স্পর্শ পেতাম না, তাই এখানে আসবো ঠিক করলাম। অনুমান করতে পারি আপনি রাজনৈতিক এবং সামাজিক কারণে ব্যতিব্যস্ত। হ্যাঁ ঠাকুর, আপনি হয়তো শুনেছেন প্রতি বছর লোকের হারিয়ে যাওয়ার সংবাদ আসছে, অথচ দেখলাম কারুর কোনো চিন্তা নেই। দৈবের কোপে নৌকাডুবি হয়ে অথবা রোগে মারা গেছে বলে ধরে নেয়। ভেবেছিলাম নবাবকে বলেও ছিলাম, কিন্তু তিনি বর্গীদের আক্রমণ নিয়ে ব্যস্ত। অবশ্য সেটাই স্বাভাবিক। এ মুহূর্তে তাকে আর বিরক্ত করা অনুচিত। দৈব কি এতটাই নিষ্ঠুর রানীমা যে অকারণে নরহত্যা করবে?
এগুলো নিষ্কর্মার কল্পনা। জানেন, আমি নিজেও এই মানুষের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, তাই স্বয়ং এলাম সরেজমিনে দেখব বলে। মানুষের মধ্যে না মিশলে তাদের দুঃখ বোঝা যায় না। তবু বলবো, মহারাজ কৃষ্ণচন্দ্র দেহরক্ষী দিয়েছেন বলে, না হলে আপনার কিছু হলে তখন? সহস্রের প্রাণের আগে এক প্রাণের কি মূল্য মা? তবে হ্যাঁ, আমি অনেক তথ্য জোগাড় করেছি। এক দীর্ঘ আলোচনা কয়েক ঘন্টা ধরে হলো। বিভিন্ন কাজের পরিকল্পনা হলো এই বিষয়ে, কারণ এর উপরে নির্ভর করে থাকবে বাংলার ভবিষ্যৎ। দুর্গাপূজা শেষ হলেই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। সবশেষে রানী ভবানী বিচলিত কণ্ঠে বললেন, বুঝতে পারছি না এগুলো কোন গুপ্ত দলের কাজ। জানেন, এই প্রসঙ্গে মনে পড়ল, আমার স্বর্গত পতিদেব বলেছিলেন আকবরের সময় নাকি দিল্লিতে একদল হত্যাকারী ধরা পড়েছিল। তাদের মুঘল সম্রাট তোপের মুখে উড়িয়ে দেন। যতদূর মনে পড়ছে তারাও ওরকম গলাতে ফাঁস দিয়ে মারত। আচ্ছা আচ্ছা, এরা তাদের কেউ না তো? হতে পারে। আপনি কিন্তু মেয়েটাকে একটু লক্ষ্য রাখবেন, কারণ... চিন্তা করবেন না, আমি দেখব। তবে হ্যাঁ ঠাকুর, একটা বিষয়ে আমি জানতে ইচ্ছুক। অপরাধ নেবেন না। আপনি এবছর আমার গৃহে দুর্গোৎসবে থাকতে মনস্থির করেছেন কি এই কারণে? স্মিত হেসে রামনাথ বললেন, হ্যাঁ মা, আমাদের নাটোর খুলনাতে জলপথে প্রচুর লোক হারায় এ আমি জানি। আর এই মহাপুজোর দিনে এত লোক সমাগম হবে, আশা করি মহামায়ার কৃপাতে কিছু সূত্র বার করতে পারবো নিশ্চয়ই। অবশেষে মহাষষ্ঠীর সন্ধ্যায় বিল্লমূলে ঢাকে কাঠি পড়ল। রানী ভবানী এবারে আরো উৎফুল্ল, কারণ স্বয়ং রামনাথ তর্কালঙ্কার উপস্থিত। আশেপাশে গ্রাম থেকে প্রজারা ভিড় করেছে। বোধন শেষে সবাই একসাথে জয়ধ্বনি দিল, রামনাথ মনে মনে বললেন, অশুভকে নাশ করো মা দনুজ দরণী, বঙ্গদেশকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সপ্তমীর পূজা শুরু হলো। রামনাথ তন্ত্রধারীর ভূমিকা নিয়েছেন। ঢাকের শব্দের সাথে পূজারীর মন্ত্রপাঠ শুরু হলো। নমো পৃথ্বী দ্বয়াধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা ত্বঞ্চ ধারং মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম। দুপুরের পংক্তি ভোজন আরম্ভ হলো প্রজাদের জন্য। তর্কালঙ্কার অতিথিশালায় ফলাহার করবেন। তিনি আহার করে উঠলে তবে রানীমা খাবেন। রানীমা, রানীমা! রানী, তর্কালঙ্কার এবং বাকিদের সেদিকে দৃষ্টি ঘুরল। এক দাসী মুখে উদ্বেগের চিহ্ন। দ্রুত এসেছে বলে এখনো হাঁফাচ্ছে। সেই অবস্থাতেই বলল, সে মেয়েটা পালিয়ে গেছে রানীমা, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। রানীমার তর্কালঙ্কার উদ্বিগ্ন মুখে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। আজ মহাষ্টমী। প্রজারা এসে অঞ্জলি দেবে, আর এর সাথেই তাদের হাতে তুলে দেওয়া হবে অষ্টমীর পার্বণী। সত্যি এক স্বর্গীয় পরিবেশ রচিত হয়েছে। একপাশে ঢাকের শব্দের সাথে পুষ্পাঞ্জলি চলছে এবং তারই সাথে মন্ত্র উচ্চারণ। তাম্রপাত্রে রাখা পঞ্চামৃত, কোষাকুষিতে জল, তার উপরে কালো তিল, চাল, জবা। পুষ্পপাত্রে জবা, গাঁদা, বেলপাতা, অপরাজিতা, পদ্মের স্তূপ। পাশে রক্তচন্দন, শ্বেতচন্দন, অগুরু, গঙ্গা জলের পাত্র।
যজ্ঞকুণ্ডে বেলকাঠ পোড়ার শব্দ এবং গব্যঘৃত আগুনে দগ্ধ হওয়ার সুগন্ধ আসছে। মায়ের পূজার শাড়ি, আলতা, সিঁদুর, শাঁখা এক পাশে রয়েছে। মায়ের সামনে থরে থরে রয়েছে নৈবেদ্য, মিষ্টান্ন। রাজগৃহে মায়ের পূজায় অন্নভোগ হয়। দশভূজার সামনে রাখা ঘট জবা আর পদ্মের মালাতে ঢাকা পড়ে গেছে। অস্ত্র এবং গয়না সমেত দুর্গা সহ মহিষাসুর, সিংহ, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এরাও ফুলের মালাতে অনেকটাই ঢাকা পড়ে গেছেন। তবু মায়ের গায়ের সোনার গয়না যেটুকু ফুলের মাঝখান দিয়ে উকি মারছে তা যেন সামনে রাখা পিতলের 108 প্রদীপের আলোতে ঝলমলিয়ে উঠছে। ধনুর ধোঁয়া মহামায়ার সামনে যেন জাল বিছিয়েছে। বিপরীতে রক্তাম্বর পরিহিত পূজারীর বাম পাশে রয়েছেন রামনাথ। মনে হচ্ছে দুর্গতি নাশিনী স্বয়ং মহা আনন্দিতা। সব সুচারুভাবে এগোচ্ছে। প্রজারা অঞ্জলি দিয়ে পার্বণী পাচ্ছে। হঠাৎ সেই স্থল থেকেই একটা শোরগোল উঠল। কি হলো? রামনাথ তক্ষুনি এগিয়ে গেলেন। দোতলা থেকে রানীমাও ছুটে এলেন। যে পার্বণী দিচ্ছিল তাকেই জিজ্ঞেস করলেন। লোকটার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ভারী অবাক হয়ে তাকে রানীমা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আগে মা, একজন বউ এসেছিল। পেছন থেকে কে একজন বলল ও তো অঞ্জলি দেয়নি। আমি তো তাকে বললাম, তুমি যখন অঞ্জলি দাওনি তাহলে পার্বতী কেন নেবে? রানীমা গো, সে তবু হাত বাড়িয়ে দিলে আমার দিকে আর মুখ তুলে তাকালে দেখলাম কি হাতের রং পুরো হলুদ, হাতে কি একজন আঁকা আছে। আর যেই চোখ তুলে তাকালো আমার কলচিটা পুরো জমে গেল। যেন কি সাংঘাতিক দৃষ্টি রানীমা, কি সাংঘাতিক দৃষ্টি। কিন্তু কিন্তু সেই বউ তখনই হাত টেনে নিয়ে ভিড়ের মধ্যে লুকিয়ে গেলে। আর এক ধাক্কায় কে কোথায় ছিটকে গেলে। তারপর তো তাকে আর কোথাও দেখছি নে। রামনাথের উত্তেজনা চরমে উঠেছে। তিনি উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলেন, কি আঁকা ছিল তার হাতে? লোকটা ঢোক গিলে খানিক মনে করল, তারপর বলল, এটা কর মনে হলো যেন একটা মুগুর। ভাস্কর পণ্ডিত ভারী খুশি। আজ মহানবমীর দিনে আলিবর্দী খাঁর কাছ থেকে সন্ধি প্রস্তাব এসেছে। জয় মা, এবারে তো বাংলা দখল হবেই। সন্ধি হলে যুদ্ধ হবে না, কিন্তু ভাস্কর তার লাভ নেবে। এছাড়াও আরেকটা কারণে মন খুশি। আজ সকালে তার অনুচরেরা একটা মেয়েকে ধরে এনেছে। মেয়েটাকে দেখে ভাস্করের চোখে, মনে, প্রাণে কামনার বন্যা বয়ে গেল। ভেবেছিল দশমী শেষ করে তারপরে, কিন্তু সে বুঝল তার দেহ আর দেরি করতে চাইছে না। আজ পূজার পরেই তাকে ভোগ করবে ভাস্কর। মাসখানেক পর দিয়ে দেবে তার সৈন্যদের। পূজা শেষ। পূজারী বিদায় নিলেন। সত্যি বাংলার মেয়েদের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে, এটা ভাস্করের বিশ্বাস। ভাস্কর প্রণাম করে উঠে দাঁড়ালো, আর তক্ষুনি বিষম খাওয়ার মতন করে চমকে গেল। এ কি দেখছে সে? এই তো মাত্র প্রণামের জন্য মাথা নিচু করেছিল কয়েক পলকের জন্য। এর মধ্যে তার চারপাশে যে কয়েকজন সেনা ছিল তারা এভাবে ভুলুণ্ঠিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে কিভাবে? একটা শব্দও হয়নি। ভাস্কর কিছুই বুঝতে পারল না। আর দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা, তার আড়ালে ঢাকা পড়ে গেছেন দশভূজা। তার মুখের দিকে তাকিয়ে হৃৎস্পন্দন বন্ধ হবার জোগাড় হলো ভাস্করের। সকালে দেখা সেই ভীরু মুখ যা ভাস্করের কামুক সত্তাকে জাগিয়ে দিয়েছিল, তাতে এখন খেলা করছে মহাক্রোধ। চোখ একেবারে রক্তের মতন লাল, ক্রুদ্ধ সাপের মতন চুল হাওয়ায় উঠছে। ভাস্কর কিছু বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু তার আগেই মেয়েটার ক্রুদ্ধ স্বর শোনা গেল। ভাস্কর, তোর পূজা আমি নেব না। সাধারণ মানুষের উপর অত্যাচার করিস, আবার সেই হাতে আমার পূজা করিস।
আমি তোর প্রাণ নেব রে পাপিষ্ঠ। ভাস্কর কিছু বলা বা ভাবার সুযোগ পেল না। তার আগে ভারী কাঁসার থালা ভাস্করের মাথায় আঘাত করলো, ফিনকি দিয়ে রক্ত ছুটল। অসহ্য বেদনাতে ভাস্কর লুটিয়ে পড়ল। খানিক পরে যখন কপাল ধরে উঠে দাঁড়ালো, তখন মেয়েটা নেই। সেনারা অচেতন হয়ে পড়ে আছে। পূজার সামগ্রী সব ছড়ানো। ভাস্করের মাথায় যেন বাজ পড়ল। এ কি সর্বনাশ হলো? পূজা পণ্ড হলো। জৈনুদ্দিন একটু অসহিষ্ণু হয়েই পড়েছেন, কারণ আলীবর্দী যা বলছেন তা করা খুব কঠিন। তিনি বললেন, জাহাপনা, গুস্তাফি মাফ করবেন, কিন্তু আগেরবার কি হয়েছিল ইয়াদ নেই? ভাস্করের পূজা আটকাবার জন্য পুরোহিতরা কত কি বলেছিল, মনে নেই? আলীবর্দী স্থির মুখে বললেন, জ্যান, আমার প্রজারা নিরীহ মানুষ, তারা বোঝে বেঁচে থাকা। দেখো, চাষিদের, মজুরদের, তাঁতিদের ধর্ম নির্বিশেষে তারা একসাথে কাজ করে। তারা শুধু বোঝে নবাব তাদের জন্য আছেন। আর আগের বার ভাস্কর ফিরে এসে বাংলায় কি সর্বনাশ করেছিল মনে নেই তোমার? না জ্যান, পুরোহিতরা কি বলল বা মৌলবীরা কি ভাবলো তার পরোয়া আলীবর্দী খানের নেই। আজ তো ওদের নবমী পুজো। আমি সন্ধি প্রস্তাব পাঠিয়েছি। পরশু ভাস্করের জীবনের শেষ দিন। আমি আমার ছোট্ট খঞ্জরটা লুকিয়ে নেব আমার জামার ভাঁজে। ও আমার তাঁবুতে দেখা করতে আসলে ওটা ওর পাঁজর ভেদ করবে, আর আমার সেনারা তক্ষুনি আক্রমণ করবে বাকিদের। জৈনুদ্দিন কুর্নিশ করে চলে গেল। আলীবর্দী স্থির বসে রইলেন। তিনি কাউকেই বলবেন না আজ ভোরের স্বপ্নের কথা। আসলে ভোরবেলা নবাব স্বপ্ন দেখেছিলেন একটা মেয়ে, ভারী সুন্দর দেখতে। তাকে জাগিয়ে তুলল। তারপর বলল, শোন রে, আমি ভাস্করের পূজা নেব না। ওর মরার দিন ঘনিয়ে এসেছে। তুই এক কাজ কর, আজ ওকে সন্ধির প্রস্তাব পাঠা। পরশু একাদশীর দিন ভাস্কর তোর কথায় সম্মত হবে, তোর কাছে আসবে। তখন ওকে তুই হত্যা করবি, এটা বলে মেয়েটা হাত খুলল। নবাব দেখলেন তার হাতে ধরা আছে তাঁরই খঞ্জরটা। মেয়েটা সেটা তার হাতে তুলে নিল, তারপর অদৃশ্য হয়ে গেল। আর তক্ষুনি নবাবের ঘুমও ভেঙে গেল। নবাব ঘুম থেকে উঠে চরমতম বিস্ময়ে অবাক হয়ে দেখলেন, সত্যি তার হাতে ধরা আছে সেই খঞ্জরটা। দশমী তিথিতে খুব ধুমধাম করে বিসর্জন হয়ে গেল। সব মিলিত ঢাকের আওয়াজ, শাঁখ কাঁসার আওয়াজে বিজয়ার আলিঙ্গন আর চোখের জলের মধ্য দিয়ে উমা 1 বছরের জন্য বিদায় নিলেন। আগামীকাল বিদায় নেবেন রামনাথও। একাদশীর দিন সকালে দুটি উল্লেখজনক ঘটনা বাংলার বুকে ঘটে গেল। এক প্রান্তে ভাস্কর নিহত হল আলীবর্দীর হাতে। দাম্ভিক ভাস্কর পণ্ডিত অল্প কয়েকজন রক্ষী নিয়ে এসেছিল। আলীবর্দী এসে ভাস্করকে প্রীতিসূচক আলিঙ্গনের ছলে বেঁধিয়ে দিলেন তার খঞ্জর। বাকি রক্ষীরা বন্দী হল। আর দ্বিতীয় ঘটনা ঘটল নাটোরে। রাজবাড়ির দোরগোড়া থেকে রামনাথ নিজেই বিদায় নিলেন আর অনুরোধ করলেন কাউকে তার জন্য না পাঠাতে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্রের পাঠানো রক্ষী তার সাথে আছে। গঙ্গার ঘাটে রামনাথ, বিষ্ণু, মাঝি আর তার সাগরে দেশে পৌঁছেছেন। আর ঠিক তক্ষুনি একটা গলার স্বর কানে এলো, কি গো, আমাকে নেবে না? রামনাথ মুখ ঘুরিয়ে ভূত দেখার মতো করে চমকে উঠলেন। এ তো সেই মেয়েটা। তার মুখে কথা সরল না। এসব কি হচ্ছে তার সাথে? কিন্তু কিছু বোঝার আগেই মেয়েটা তার হাত ধরে নৌকাতে টেনে নিয়ে গেল। রামনাথ অনুভব করলেন তিনি যেন মেয়েটার ইচ্ছের সামনে বশীভূত হয়ে পড়েছেন।
এবং সেই সাথে অনুভব করলেন মেয়েটার অঙ্গে এখন আর বালিকার স্পর্শ নেই, এখন ষোড়শী কুমারীর স্পর্শ লাগছে। খানিক দূরে থেকে শশীভূষণ সবই লক্ষ্য করল। সেদিন যখন মেয়েটাকে শশীভূষণ দেখেছিল, সে প্রথমে স্তম্ভিত এবং পরে প্রলুব্ধ হয়ে উঠেছিল। ভেবেছিল মাধব যখন তার বন্ধু, তখন কোনো অসুবিধেই হবে না। মেয়েটা বছর তিনেক পরে রজস্বালা হলে তখন তাকে শয্যা সঙ্গিনী বানাবে। কিন্তু এই বুড়োটা কোত্থেকে এসে নিয়ে গেল একে? কামনমত্ত শশীভূষণ তক্ষণই স্থির করল পিছু নেবে, কিন্তু তর্কালঙ্কার একবারও প্রকাশ করেননি তার গন্তব্য কোথায়। শশী বুঝেছিল নবাবের হুকুমে জমি খোঁড়া শেষ হতে এখনো সময় নেবে। এই কর্মবিরতির মধ্যে শশী নিজের কাজ সারবে। তারা চলে যাবার খানিক পরেই গুরুত্বপূর্ণ কাজের অছিলায় শশী বেরিয়ে পড়ল। শুধু সে ভালো করে দেখে নিয়েছিল তর্কালঙ্কারের নৌকা, তারপর হনন করে হাঁটা লাগালো। একজন মাঝিকে এক্ষুনি ভাড়া করতে হবে। শশীভূষণের সৌভাগ্য, বেশি দূর যেতে হলো না। পরিচিত এক মাঝিকে তার ছেলে সমেত রাস্তাতেই পেয়ে গেল। মাঝিকে বকশিসের লোভ দেখাতেই সে রাজি হলো। টাকার থলি ছেলে মারফত বাড়িতে পাঠিয়ে দিল। মাধবের নতুন বাড়ির সুরঙ্গ যে কুঠি বাড়িতে ওঠে, তার পাশে ঝোপে নৌকা বাঁধা থাকে এমনভাবে যাতে চট করে চোখে না পড়ে। দুজনে মিলে সেই নৌকা জলে ভাসিয়ে দিল। তারপর ঘাটের থেকে দূরে করে সেই নৌকা চলল। শশীভূষণ আর চোখে দেখল যে কেউ তাদের নজর করেনি। যাক বাবা, বাঁচা গেল। এখন ওই তো রামনাথ তর্কালঙ্কারের নৌকা, চোখে চোখে রাখতে হবে। শুধু ওই পাশে থাকা জোয়ান লোকটাকে সরাতে পারলেই ব্যাস। না না, তর্কালঙ্কারের কোনো ক্ষতি করবে না, শুধু হাত মুখ বেঁধে ফেলে রাখবে। তাতে তো আর ব্রহ্মহত্যার পাপ হবে না। এই কথা ভেবে নিজের বুদ্ধিকে নিজেই তারিফ করল শশী। নাটোরে পৌঁছে কিন্তু শশীর মাঝি আর থাকতে চাইল না। আসলে একবারের জন্য শশী সুযোগ পায়নি তার পরিকল্পনা মাফিক কাজ করার। আর রামনাথকে দেখে শশী শেষে বুঝল তিনি যখন নাটোরের রাজবাড়িতে এসেছেন তখন পূজা না কাটিয়ে যাবেন না। মাঝিকে কটা দিন থাকতে বলতেই সে বেঁকে বসল। হাজার অনুরোধ উপরতেও সে টলল না। শশী আর কি করে, পূজার দিনগুলিতে রাজবাড়ির জমিতে দূর দূরান্ত থেকে আসা লোকেদের থাকার জন্য ঘর করা থাকে। বিনামূল্যে দরিদ্রদের থাকার জন্য দয়াশীলা রানী সে ব্যবস্থা করেছেন। শশী সেখানেই রয়ে গেল, খুব সতর্কভাবে, যাতে করে রামনাথ বা বিষ্ণু না দেখে। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না সেটা শশী জানতে পারেনি প্রথমে, কিন্তু দাসদাসীদের মারফত বাড়ি ভর্তি লোকেদের কানে ধাক্কা খেতে খেতে যখন শশীর কানে এলো, তখন নবমীর বিকেল। শশীর কপাল চাপড়া দিচ্ছিল। এত পরিশ্রম, কষ্ট শিকার সব জলে গেল। কি আর করা, কালকের দিন কাটিয়ে পরশুই ফেরা যাক। ক্রুদ্ধ শশীভূষণ স্থির করল রাজবাড়ি থেকে যে পার্বণী দেওয়া হবে দশমীতে, তাই দিয়ে নৌকা ভাড়া করে সে ফিরবে কাশিম বাজার। না হলে একটা মেয়ের জন্য তার মতন একজন স্থপতিকে এত কষ্ট পোহাতে হচ্ছে। ছি! রামনাথের পেছন পেছন শশীভূষণও বেরিয়ে এলো। দূর থেকে রামনাথকে সে দেখলেও তারা তাকে দেখেননি। কিন্তু ঘাটে ওঠার আগে যখন আবার সে মেয়েটাকে দেখতে পেল শশী, সব দুঃখ ভুলে গিয়ে তার চোখ আবার উত্তেজনাতে চকচক করে উঠল। তার মাথায় খেলল না যে মেয়েটা কোথায় ছিল বা কিছু। এক্ষুনি একটা নৌকা ভাড়া করতে হবে। পার্বণী সমেত ট্যাকে যা আছে তা পুরো দিয়ে দেবে সে। ওদিকে রামনাথের নৌকা পদ্মা স্রোতে বেশ দূরে এগিয়ে গেছে। ওদিকে শশী ঘাটে দাঁড়িয়ে এখনো একটাও নৌকা পায়নি। মনে মনে শশী উদ্বিগ্ন হয়ে উঠল। তবে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। খানিক বাদেই একটা নৌকা এলো, তাতে মাঝি আর দুই সাকরেত। শশী তাড়াতাড়ি ডেকে নিল তাদের, তাড়াতাড়ি সব বুঝিয়ে দিল। মাঝিরা নৌকা ছেড়ে দিল। নৌকাতে শশী এখনো একা, আর সাগরেত সমেত মাঝি। গঙ্গার হাওয়ায় পাল তুলে নৌকা বেশ এগোচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শশী লক্ষ্য করল তাদের নৌকা ঠিক মতন এগোচ্ছে না।
অনেক পিছিয়ে পড়েছে। তামাশা হচ্ছে, এতগুলো টাকা খরচা করা হলো, এখন এইসব তামাশা। শশী ক্রুদ্ধ হয়ে উঠল। সে কিছু বলতে যাবে এমন সময় মাঝি নৌকার গায়ে বৈঠা দিয়ে 3 বার ঠক ঠক করে শব্দ করল। ঠক ঠক ঠক। এই শব্দে শশী আরো ক্ষেপে উঠল। সে লক্ষ্য করেনি একজন সাগরেদ তার পিছনে দাঁড়িয়ে। গালি দেবার জন্য সে দ্রুত মুখ ঘোরালো, আর তক্ষুনি একটা কাপড়ের ফাঁস তার গলাতে পেঁচিয়ে ধরল। শশী মরণাত্মক যন্ত্রণাতে পা দাপাতে লাগলো, কিন্তু পারল না। তার পা আরেকজন চেপে রেখেছে, হাত দুটো আরেকজন। শশীভূষণের চারপাশ কালো হয়ে আসছে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। 1, 2, 3। সব শেষ। শশীর সর্বস্ব লুট হল। তার লাশ খানিক পরে নিরিবিলি দেখে ফেলে দেওয়া হবে। ওদিকে ওই যে নৌকা চলেছে, তাতে বসে থাকা প্রৌঢ় জানতেও পারলেন না যে রহস্য জানার জন্য তিনি এত দূরে এলেন তা একটু আগে খানিক দূরেই সংঘটিত হয়ে গেল। আবার এমন একজনেরই সাথে যাকে তিনি কয়েকদিন আগেই দেখেছেন। সন্ধ্যা হয়ে এলো। এবার কোথাও নোঙর করতে হবে। রামনাথ কিন্তু নির্জন কোনো নদী তীরকে বেছে নিতে বললেন, কারণ মানুষ থাকলেও তারা ভালো না খারাপ কে জানে। নৌকাতে ওঠা ইস্তক মেয়েটা আর কথা বলেনি। যতবারই কিছু জিজ্ঞাসা করা হয়েছে ততবার এড়িয়ে গেছে। রামনাথ এতে আরো অস্বস্তি বোধ করেছিলেন, তাই একসময় তিনিও চুপ করে গেলেন। নৌকা থেকে নেমে একটা মোটামুটি ভালো জায়গা দেখে তারা বসলেন। মাঝি আর সাগরেদ জায়গা পরিষ্কার করে কাঠকুটো গুঁজে আগুন জ্বালল। তারপর তারা রান্না চাপালো। রামনাথ জাতিভেদে বিশ্বাস করেন না। এদের হাতে খেতে তার কোনো আপত্তি নেই। আগুনের একপাশে মাঝি, সাগরেদ আর বিষ্ণু রান্নার জোগাড়ে ব্যস্ত। আরেকদিকে তর্কালঙ্কার আর মেয়েটি দুজনই চুপ করে বসে। ঠাকুর মশাই পেন নাম নেবেন? অচেনা কণ্ঠস্বরে সবাই চমকে উঠে তাকালেন। রামনাথ দেখলেন এক নিতান্ত দরিদ্র মানুষ, পরনে খাটো মলিন ধুতি, গায়ে মলিন তাপ্পি মারা ফতুয়া, হাত জোর করে দাঁড়িয়ে। মঙ্গল হোক, বলো কি চাই? আগে অধমের নাম রহিম আলী। আমরা গোটা কয় মানুষ যাচ্ছি নদীয়াতে কাজের খোঁজে। আমি, হরি, নিতাই, কাশেম আর বাকি গাঁয়ের লোকেরা। যদি আপনাদের সঙ্গবিদুম যাত্রাপথে উপকার হতো। দিনকাল তো ভালো না, দল ভারী থাকলে সবারই লাভ। দেখো, আমরা আজ রাতটুকুই আছি, আর আমরা যাব নৌকাতে। লোকটা হতাশ হয়ে বলল, তবে আজ আপনাদের সাথে রাতে থাকতে দিন। মা জননীও তো আছেন, ওনার জন্যই বলা। রহিম মেয়েটার দিকে দেখালো। রামনাথ ইতস্তত করে কিছু বলতে যাচ্ছেন দেখে রহিম বলল, আমরা গরিব হতে পারি ঠাকুর, অমানুষ নই। এর উপরে আর কথা চলে না। সত্যি তো, গরিব মানুষেরা চেহারাতেই ছাপ স্পষ্ট। রামনাথ মাথা ঝুঁকিয়ে বললেন, নিয়ে এসো তবে বাকিদের। একাদশীর চাঁদ নিজের আলো গঙ্গার জলে ছড়িয়ে দিয়েছে। গঙ্গার ঢেউ সেই আলোকে আরো ছড়িয়ে দিয়েছে তার দুই পাশে। ঢেউয়ের পারে লেগে ঠিকরে যাবার শব্দ কানে আসছে। সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন রামনাথ। তার আশেপাশে এখন প্রায় 10 জন নতুন লোক। 4 দিন পরে লক্ষ্মী পুজোতেও কার ঘরে কি নাড়ু বানাবে, কার ঈদে কার বাড়ির সেমাই হবে, এই আলোচনা এখন তুঙ্গে। বিষ্ণু আর মাঝিরা মন দিয়ে শুনছে, যেন ভারী আমোদ পাচ্ছে। ক্রমে রাত বাড়ল। যে গল্প বলছিল এতক্ষণ সে থেমে গেল। তারপর হঠাৎ গলা ছড়িয়ে বলল, কাশেম ভাই, তম্বাকু লাও। রামনাথ চমকে ওঠার সুযোগটুকু পেলেন না।
তার আগে অনুভব করলেন একটা ফাঁস তার গলাতে বসে গেছে, আর একজন তার মেরুদণ্ডে হাঁটু ঠেকিয়েছে। এরাই তবে সেই যাদের খোঁজে তিনি এসেছেন। এখন মনে হচ্ছে জীবনের সব থেকে বড় বোকামি করেছেন। তাম্বাকুলাও শব্দটা তার মস্তিষ্কে পৌঁছানোর আগেই এরা তার গলাতে ফাঁস পরিয়ে দিল। বিষ্ণুর কি হলো? মাঝি, সাকৃত আর মেয়েটি, এত কিছু তার মাথায় আসতে এক নিমেষের ভগ্নাংশ নিল না। যদিও তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি আজ এমন ভাবে এমন স্থানে তার মৃত্যু হবে। ঠিক এক মুহূর্ত তারপরে তিনি অনুভব করলেন তার গলার ফাঁস ছিঁড়ে গেছে। একটা হাতের স্পর্শ পেলেন। স্বাভাবিকভাবে মাটিতে পড়ে গেলেন তিনি, কিন্তু সেই অবস্থাতেও মাথা ঘুরিয়ে দেখতে পেলেন মেয়েটি বিষ্ণু আর বাকি দুজনের গলার ফাঁস ছিঁড়ে দিল। তারপর দুইজন আততায়ীকে দুই হাতে ধরে মাটিতে আছাড় মারল। সে শব্দে মাটি কেঁপে উঠল, আর আঘাতে তাদের দেহের হাড় মাংস ছিটকে গেল চামড়া ভেদ করে। তারপর এক লাফ মেরে সে পায়ের আঘাত করল একজনের গলাতে। তার মাথাটা যে কোথায় উড়ে গেল তা দেখা গেল না। আর একজনের হৃৎপিণ্ডে আঘাত পেয়ে বন্যার জলের মতন মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো। বাকি 6 জনের 2 জনের তার হাতের চাপড়ে খুলি ভেঙে মরল, আর একজনকে সে জ্বলন্ত কাঠ মুখে ঢুকিয়ে দিল। তারপর বামে ফিরে নখের আঘাতে দুজনের গলার নলি চিরে দিল, আর শেষ জনকে বাম হাতে ধরে ছুঁড়ে দিল ওপরে। একটা ধারালো গাছের ডাল তার বুকে বিঁধে গেল। সব ঘটতে, এই সমস্ত কিছু ঘটতে এক নিমেষও নিল কিনা সন্দেহ। কিন্তু রামনাথ অনুভব করলেন যেন প্রতিটা হত্যা তিনি ধীরে ধীরে দেখছেন। আশ্চর্য, সময় এত গতিশীল হয়েও এত ধীর হলো কিভাবে? কিং কর্তব্য বিমূঢ়ভাবে তিনি মাথা ঘোরালেন। হয়তো 10টা শব্দেও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। পাশে বিষ্ণু আর মাঝিরা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাদের বুক ওঠানামা করছে, আর সামনে মেয়েটা দাঁড়িয়ে মৃদু হাসছে। রামনাথ যেন বোবা হয়ে গেছেন। মেয়েটা এবার তাকে বলল, বাবা রামনাথ, তুই এখনো আমাকে চিনলি না? রামনাথের সারা দেহ থর থর করে কাঁপতে লাগলো। তার চিনতে বাকি নেই তিনি কাকে দেখছেন। হাত দুটো উঠে এলো বুকের কাছে, চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে বললেন, মা। হ্যাঁ রে বাবা, আমি বালিকা হয়ে তোর সাথে ছিলাম, আবার আমি ষোড়শী হয়ে এখন তোর কাছে। আমি যুবতী হয়ে ভাস্কর পণ্ডিতের পূজা পণ্ড করি, আবার আমি তোদের নবাবকে স্বপ্নাদেশ দিই। আমি আবার ভিক্ষা নিতে যাই ভবানীর বাড়ি। রামনাথ সবকিছু বুঝতে পারছেন না। মহামায়া তিনি স্বয়ং তার সামনে এই রূপে। হা বিধাতা, এত সুখ কপালে ছিল আমার, আর আমি কিনা তাকে চিনতে পারিনি। মা, মা জগদম্বিকা, জগন্মাতা আঙুল তুলে স্পর্শ করালেন রামনাথের প্রমধ্যে। মুহূর্তে যেন এক বিশাল তরঙ্গ খেলে গেল তার মধ্যে। অনেক কিছু দেখে নিলেন রামনাথ। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আমারই ভুল মা। সাক্ষাৎ লক্ষ্মী রূপে তুমি এলে, হাতে পদ্মের চিহ্ন দেখেও বুঝিনি। হাতে মুগুরের চিহ্ন, হলুদ বর্ণ, এসব শুনেও বগলাকে চিনিনি। হায় মহাদেব, কে তোমার খেলা বোঝে মা? শুধু তোমার লীলার জন্য অঙ্গে এইসব চিহ্ন নিয়ে আমার কাছে এলে। তুমি সবার কাছে এলে, তবু কেউ তোমায় চিনল না মা। মহামায়া হেসে উঠলেন। রামনাথের মনে হলো সে হাসিতে মিশে আছে জ্যোৎস্নার আলো, স্বর্ণ ঘণ্টার ধ্বনি, কোকিলের তান, অগরু সুবাস, এত স্বর্গীয় মায়ের হাসি। তারপর নরম গলাতে বললেন, ওরে চণ্ডীতে পড়িসনি? স্ত্রী ও সমস্ত সফলা জগৎ সুখ, সব মেয়েতে যে আমি, সব মেয়েতে আমি বিরাজ করি। পতিহারা বিধবা, পিতাহারা কুমারীও যেমন আমি, আবার সতীর মধ্যে, মায়ের মধ্যেও আমি।
আমি ছাড়া কি আছে বল? আমি যে জগতের মা, সবার মা। আমি সব শক্তির আধার। রামনাথ আর্তনাদের সুরে বলে উঠলেন, মা গো মা, তুমি এই অরাজক অবস্থা থেকে বঙ্গভূমিকে মুক্তি দাও মা। তুমি যেমন আমাকে রক্ষা করলে, তেমনি প্রতিটা মানুষকে সুখ শান্তি দাও মা, সুখ শান্তি দাও। ঈষৎ ভৎসনার সুরে মহাদেবী এবার বললেন, তুই না বেদান্ত শিক্ষা দিস, এই তোর জ্ঞান। তুই না বলিস ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্ম এব না পর। তা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হলে আর জীব এবং ব্রহ্ম অভেদ হলে কে তাকে হত্যা করে রে? আর মানুষ কর্মফলে সুখ শান্তি লাভ করে। তাহলে একে মূর্খের মতো কথা বলছিস তুই? রামনাথ চুপ। মহাদেবী বলে চললেন, কর্ম আমি, কর্মের কারকও আমি, কর্মফলও আমি, সাধনা আমি, সাধক আমি, মোক্ষ আমি। আমি এক রূপে হত্যা করি, আমি এক রূপে নিহত হই, আবার আমি এক রূপে শোক করি। আমি স্বয়ং নিজের মায়াতে জড়িয়ে আছি। ওরে, আমি যে সময়ের অধিষ্ঠাত্রী রে। তাই তো মুহূর্ত সময়ের ঘটনাকে তুই আমার কৃপাতে বহু সময় ধরে দেখলি। কিন্তু মা, এরা কারা? এদের কি শেষ হবে না? এখনো সময় হয়নি রে। এরা ঠগী। এই দুর্বৃত্তরা মনে করে এরা নর হত্যা করে আমার পূজা করছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এরা অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে। এবার এদের শেষ হবে। মাগো, তাহলে কি নবাব কি শেষ করবেন এদের? এখনো সেই সময় আসেনি। মনে রাখবি রামনাথ, কেউ কিছু করে না রে। যা করার আমি করি। আমি আলিবর্দির মাধ্যমে ভাস্করকে হত্যা করিয়েছি। বইটির অধ্যায় সমাপ্ত হয়েছে। তবে আলিবর্দি ঠগীদের ধ্বংস করতে পারবে না রে। এ হবে আরো পরে, প্রায় 100 বছর। তখন ঠগীদের কাহিনী সমাপ্ত হবে। 100 বছর? রামনাথ আঁতকে উঠলেন। মহাকালের তুলনায় 100 বছর এমন কি রে? এদের তখন নিধন করবে আমরা আর এক সন্তান। সে এক বিদেশী। বিদেশী? হ্যাঁ রে। আর কয়েক বছর পরই বাংলার ভাগ্য পরিবর্তন হবে। আলিবর্দির মৃত্যুর পরে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসবে। সে তোদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দী করবে পুজোর সময়। সেই বছর থেকে সে আমার এক অন্য রূপের পূজা আরম্ভ করবে। সেই পূজার মন্ত্র জানতে সে তোর কাছে আসবে। আমি তখন সেই রূপে তোকে মানুষ চিত্রে দর্শন দেব। তুই আমার সেই রূপের পূজার মন্ত্র বলে দিবি। আমার সেই রূপের নাম জগদ্ধাত্রী। রামনাথ তবু বলার চেষ্টা করলেন, কেন মা, কেন? ভবিষ্যতে এই অবস্থার পরিবর্তন কেন হবে না মা? আমার মায়াতে ত্রিদেব বিমোহিত হয়ে থাকে। আর তুই ভাবছিস তুই কিছু করবি? রামনাথ মাথা হেঁট করলেন। অন্তর্হিত হতে হতে মহামায়া বললেন, রাম সাক্ষাৎ নারায়ণ হয়েও যে মায়া অতিক্রম করতে পারেনি, তুই কিভাবে পারবি তা? বিশ্বরূপ দর্শন করেও অর্জুন শোকাবিষ্ট হয়েছিল। যার রামনাথ, অপেক্ষা কর সময়। রামনাথ বসে রইলেন। উপরে তারা খচিত আকাশ, তাতে একাদশীর চাঁদ। একদিকে গঙ্গা, একদিকে বনাঞ্চল।
কয়েকটা লাশ সামনে পড়ে, ওদিকে তার 3 সাথী যারা অজ্ঞান। খানিক পরে কয়েকটা শিয়াল বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে, এসে খুব দ্রুত মৃতদেহগুলি টেনে নিয়ে গেল। অবাক করা ঘটনা হলো, শিয়ালের গায়ে যে বুনো গন্ধ থাকে এদের তা একেবারেই নেই। রামনাথ আর অবাক হলেন না। তন্ত্রমতে শিয়াল হলো মহাকালীর অনুচর পশু। মায়ের মহাপুজোতেও শ্মশানে শিয়ালের উদ্দেশ্যে শিবা ভোগ দিতে হয়, কিন্তু আজ মায়ের অনুচর শিবা নিজেরাই নিজের ভোগ সংগ্রহ করে নিল। আর একবার ভক্তি ভরে রামনাথ নমস্কার করলেন। রামনাথ এবার একটা কথা বুঝলেন। এতদিন ধরে এত ক্লেশ সহ্য করে, এত পরিকল্পনা করে যা স্থির হলো, জগদম্বা কয়েক মুহূর্তে তা পাল্টে দিয়েছেন। তিনি সব নিয়ন্ত্রণ করছেন। চাইলে তিনি এক মুহূর্তে সব পাল্টে দিতে পারেন, কিন্তু দেবেন না। ঠিক যেন গীতার বিশ্বরূপ দর্শনের মতো সেই অমোঘ কথা, আমি সবাইকে নিহত করেছি, তুমি নিমিত্ত হও অর্জুন। সত্যি মহামায়া এত শ্রম করালেন তাকে দিয়ে, আবার তিনি সব পণ্ড করালেন। সত্যি তার মায়ার খেলার কাছে ব্রহ্মাণ্ডের যে কোনো কিছুই তুচ্ছ। অঘটন ঘটন পটিয়সী মায়া। পরদিন প্রত্যুষে নৌকা ছাড়ল। কি মিষ্টি সেই অরুণের কিরণ! গঙ্গার জল যেন ভোরের আলো মেখে আরো স্নিগ্ধ হয়ে উঠেছে। পাখিদের মিষ্টি কলতান, মৃদু মৃদু গঙ্গার শীতল বাতাসে বনের গাছেরা অল্প অল্প নড়ছে। রামনাথ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ওঠেন, তবু আজকের ভোরটা যেন একেবারেই অন্যরকম। কালকের সেই ভয়াবহতার লেশমাত্র কল্পনা করা যাবে না আজকের এই সকালে, কারণ তিনি এখন মহামায়ার কৃপাতে জানেন, আজ থেকে বাংলা বর্গী মুক্ত হল নিশ্চিন্তি। আর এক কামুকের দেহ পড়ে আছে সেই নাটোরের কাছে গঙ্গার জলে। রামনাথের মনে হলো বহু বহু যুগ আগে এইরকম এক শুভ মুহূর্তেই বোধহয় উপনিষদের ঋষির মুখে রচিত হয়েছিল সেই মহান শ্লোক, মধু বাতারিতায়তে মধু খরন্তি সিন্ধব। অর্থাৎ বায়ু মধু বহন করছে, সমুদ্র নদী সকল মধু বহন করছে। যখন নৌকা ছাড়ল, রামনাথ সবিস্ময়ে দেখলেন তার 3 সাথী আগের রাতের সব ঘটনা ভুলে গেছে।